পোটেন্সি অ্যান্ড ডোজ নিয়ে চতুর্থ ক্লাস। আজকে আমরা আলোচনা করব কোন পেশেন্টের ক্ষেত্রে আমরা মিডিয়াম পোটেন্সি নির্ধারণ করে থাকি। এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি কোন পেশেন্টের ক্ষেত্রে মধ্যম পোটেন্সি নির্বাচন করতে হবে সেটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমি খুব সহজ ভাষায় আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো মধ্যম পোটেন্সির ওষুধ সেটা হচ্ছে 30C 30 শক্তি এবং 200 অর্থাৎ 200 শক্তি। আমি আমার প্র্যাকটিস লাইফে সবচেয়ে বেশি ব্যবহার করি এই মধ্যম পোটেন্সি। তো চলুন কোন পেশেন্টের ক্ষেত্রে আমরা মধ্যম পোটেন্সি ব্যবহার করব আলোচনা শুরু করা যাক। 1 নম্বর, অ্যাকুইড রোগের ক্ষেত্রে আমরা সবসময়ই মধ্যম পোটেন্সি ব্যবহার করে থাকি এবং অ্যাকুইড রোগগুলো নিয়েই একটি পেশেন্ট আমাদের কাছে কিন্তু অনেক বেশি আসে। অ্যাকুইড রোগ বলতে যে রোগটি হঠাৎ আসে এবং হঠাৎ সে চলে যায়, যদি না যায় সেটা কিছুদিন আমাদের শরীরের ভিতরে স্টে করে এবং ট্রিটমেন্টের প্রয়োজন হয়। যেমন হঠাৎ ডায়রিয়া, তো তার 3 থেকে 4 বার ডায়রিয়া শুরু হলো, তো আমরা ওষুধ প্রয়োগ করলাম না, 2 দিন পরে তার সেটা এমনিতেই ঠিক হয়ে গেল। কিন্তু তার 5 থেকে 6 বার হওয়ার পরেও 8 থেকে 10 বার কন্টিনিউ এটা চলছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে অ্যাকুইড রোগ হিসেবে পরিগণিত করে থাকি এবং ট্রিটমেন্ট শুরু করি। এরপর সর্দি কাশি, জ্বর, টনসিলাইটিস, এ ধরনের অ্যাকুইড রোগের ক্ষেত্রে আমরা মধ্যম পোটেন্সি ব্যবহার করে থাকি এবং এক্ষেত্রে অবশ্যই আপনার লক্ষণ ভেদে ঔষধটি স্পষ্ট হতে হবে, ঔষধ যেন ভুল না হয়। যদি মধ্যম পোটেন্সি ব্যবহারে ঔষধ ভুল প্রয়োগ হয় এবং পোটেন্সি যদি বেশি থাকে, তাহলে কিন্তু সেই রোগের বৃদ্ধি হতে পারে, রোগ লক্ষণের বৃদ্ধি হতে পারে। এ কারণে অবশ্যই আমার মেডিসিন স্পষ্ট হতে হবে এবং অ্যাকুইড রোগের ক্ষেত্রে তার ভাইটালিটি এবং সাসেপ্টিবিলিটি অনুযায়ী আমার মধ্যম পোটেন্সি ব্যবহার করতে হবে। 2 নম্বর, ফাংশনাল কেস। এই ফাংশনাল কেসটা খুবই ইন্টারেস্টিং। ফাংশনাল যে রোগগুলো সাধারণত আমরা পেয়ে থাকি, এই রোগগুলোতে কিন্তু আমরা মধ্যম পোটেন্সি ব্যবহার করে থাকি। তো ফাংশনাল রোগ যেমন আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, পেটের গণ্ডগোল, অন্য কোনো স্ট্রাকচারাল চেঞ্জ নেই, যেখানে প্যাথোলজিক্যাল কোনো চেঞ্জ নেই, সেখানে কিন্তু আমরা এই মধ্যম পোটেন্সি ব্যবহার করে থাকি। ইরিটেবল বাউল সিনড্রোম, এরপরে আপনার কনস্টিপেশন, যেটাকে আমরা অ্যাকুইড কনস্টিপেশন বলি, অর্থাৎ এই রোগটা এখন প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক মানুষেরই, যে পায়খানা ঠিকমতো হয় না, টয়লেট ঠিকমতো হয় না, 1 দিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, কিন্তু তার আদার্স প্যাথোলজিক্যাল অর্গানিক কোনো চেঞ্জ নেই। শুধুমাত্র ফাংশনাল কিছু সমস্যা, যেমন কোষ্ঠকাঠিন্য কনস্টিপেশনের জন্য তার পেটের মধ্যে ব্যথা হতে পারে, গ্যাস হতে পারে, কিন্তু তার স্ট্রাকচারাল কোনো পরিবর্তন এখনও হয়নি, যেটা আমি 3য় পার্টের ক্লাসে আমি কিন্তু আলোচনা করেছি, যেটা আমরা লোকাল সিস্টেমে অর্থাৎ লো পোটেন্সিতে ব্যবহার করি, সেখানে কিছুটা আলোচনা এসেছে। তো যাই হোক, আমরা ফাংশনাল রোগের ক্ষেত্রে, ফাংশনাল সমস্যার ক্ষেত্রে অবশ্যই আমরা মিডিয়াম পোটেন্সি ব্যবহার করে থাকি। তাহলে এরপরে আমরা কোথায় মিডিয়াম পোটেন্সি ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে নতুন যে ক্রনিক রোগগুলো আছে, নতুন ক্রনিক রোগে আমরা অবশ্যই মধ্যম পোটেন্সি ব্যবহার করে থাকি। তো আমরা পড়েছি ক্রনিক রোগ, এখানে একটু কনফিউশন আসতে পারে যে নতুন ক্রনিক রোগ আবার কি।
নতুন ক্রনিক রোগ হচ্ছে আমাদের অর্গান অনুযায়ী রোগের গভীরতা আমরা কিন্তু পড়ে এসেছি। যারা একটু পড়েছে তারা জানবে। অর্থাৎ ক্রনিক রোগের ক্ষেত্রে রোগের গভীরতা নির্ণয় করতে হয়। এটি কি কম গভীরতায়, যেটাকে আমরা মায়াজমও বলতে পারি। মায়াজম, যে মায়াজমগুলো আমরা পড়েছি, সেই মায়াজমের গভীরতা। তো যাই হোক, বেশি আলোচনা করলে ভিডিও বড় হয়ে যাবে। তো সাধারণত নতুন ক্রনিক রোগে আমরা মধ্যম পোটেন্সি ব্যবহার করি। যেমন 6 মাস ধরে তার মাইগ্রেন, কিন্তু তার স্ট্রাকচারাল কোনো চেঞ্জ নেই, তার প্যাথোলজিক্যাল কোনো চেঞ্জ নেই, অর্গানিক কোনো চেঞ্জ নেই, 6 মাস ধরে তার মাইগ্রেনের সমস্যা, এক্ষেত্রে আমরা মধ্যম পোটেন্সি ব্যবহার করব। 1 বছর ধরে তার একজিমা, 1 বছর পর্যন্ত সে সেটা বয়ে নিয়ে বেড়াচ্ছে, সেটাকেও কিন্তু আমরা সাধারণত নতুন ক্রনিক ডিজিজ হিসেবে বিবেচনা করে থাকি। এরপরে কি 8 মাসের অ্যালার্জিক রাইনাইটিস। তো 6 মাসের উপরে অথবা 1 বছরের উপরে যে রোগগুলো আমরা বয়ে নিয়ে বেড়াই, সেটাকে কিন্তু আমরা নতুন ক্রনিক রোগ হিসেবে পরিগণিত করে থাকি। এক্ষেত্রে আমরা অবশ্যই মধ্যম পোটেন্সি এবং স্পষ্ট ঔষধ নির্বাচন করে ব্যবহার করব। যদি আপনার সাধারণত ভাইটাল ফোর্স, ভাইটালিটি অনেকটা সবল থাকে এবং সাসেপ্টিবিলিটি অনেক বেশি স্ট্রং থাকে, তাহলেই আমরা মধ্যম পোটেন্সি ব্যবহার করব। এরপর সবচেয়ে ম্যাজিক্যাল যে জায়গাটা এবং গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেটা হচ্ছে আমাদের মানসিক এবং শারীরিক সিমটম। মানসিক সিমটমের সাথে যদি কিছু শারীরিক সিমটম মিল থাকে, আহামরি বেশি না, এবং সাথে তার ভাইটালিটি এবং সাসেপ্টিবিলিটি অনেক বেশি হাই থাকে এবং ভালো থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমরা মধ্যম পোটেন্সি, মিডিয়াম পোটেন্সি ব্যবহার করব। যদি আমি উদাহরণ দেই, একটা পেশেন্টের সাধারণত সে কি বলে, আপনার তার একা থাকতে পছন্দ, লোক সঙ্গ সে পছন্দ করে না, সে আইসক্রিম খেতে ভালোবাসে, হ্যাঁ, ঠান্ডা আইসক্রিম খেতে ভালোবাসে, এটা কিন্তু তার মানসিক সিমটম। এর সাথে যদি রোদে গেলেই তার মাথা ব্যথা বেড়ে যায় এবং সাধারণত তার ঠোঁট মুখ অনেকটা শুকিয়ে আসে, এই যে 2টা মানসিক সিমটম এবং 2টা শারীরিক সিমটম, তাহলে খুব কম সংখ্যক মানসিক সিমটম এবং শারীরিক সিমটম যদি আমরা পাই, সেক্ষেত্রেও কিন্তু আমরা মধ্যম পোটেন্সি এবং মিডিয়াম পোটেন্সি ব্যবহার করব। এখানে একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যদি এর সাথে অনেক বেশি মানসিক সিমটম মিল থাকে এবং অনেক বেশি শারীরিক সিমটম মিল থাকে, তাহলে কিন্তু আমরা ভাইটালিটি এবং সাসেপ্টিবিলিটি অনুযায়ী কখনো কখনো হাই পোটেন্সি ব্যবহার করে থাকি। সবসময় যে মধ্যম পোটেন্সি ব্যবহার করতে হবে, লো পোটেন্সি ব্যবহার করতে হবে, এরকম ধরা বাঁধা কোনো নিয়ম কিন্তু নেই। তাহলে মূল নিয়ম কি? মূল নিয়ম হচ্ছে, অ্যাজ এ ডাক্তার হিসেবে আপনার যে দক্ষতা, আপনার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স অনুযায়ী 1 নাম্বার রোগীর ভাইটালিটি, অর্থাৎ তার ভাইটাল ফোর্স, প্রাণ শক্তি, যেটাকে আমরা বলি হচ্ছে প্রাণ শক্তি হ্যানিম্যানিয়ান ভাষায়, সেটা কতটা স্ট্রং এবং কতটা দুর্বল। তার সাসেপ্টিবিলিটি, অর্থাৎ ওষুধ প্রয়োগ করার পর তার যে প্রতিক্রিয়া, শরীরের প্রতিক্রিয়া, অর্থাৎ একটা পেশেন্টকে আমি ওষুধ দিচ্ছি, সে 3 দিনের ভিতরে তার শরীরটা সাড়া দিয়ে তাকে সুস্থ করে তুলছে। আরেকটা পেশেন্টকে একই ওষুধ আমি দিচ্ছি, কিন্তু তার শরীরটা 2 সপ্তাহ লেগে যাচ্ছে তার শরীরটাকে রিকভার করাতে, রোগটা সারতে। তাহলে যেটা 2 সপ্তাহ লেগেছে, তার ভাইটালিটি, সাসেপ্টিবিলিটি, প্রতিক্রিয়া অনেকটা কম, যার খুব তাড়াতাড়ি রিকভার হয়ে যাচ্ছে, তার ভাইটালিটি এবং সাসেপ্টিবিলিটি অনেকটা বেশি। তো এটা নিজের এক্সপিরিয়েন্স অনুযায়ী ভাইটাল ফোর্স, সাসেপ্টিবিলিটি এবং তার যে দৈহিক গঠন, শারীরিক গঠন ইত্যাদি অনুযায়ী কিন্তু আমরা এই পোটেন্সি নির্ধারণ করে থাকি। সবসময় আমার লো পোটেন্সি ব্যবহার করতে হবে, সবসময় হাই পোটেন্সি ব্যবহার করতে হবে, সবসময় মিডিয়াম পোটেন্সি ব্যবহার করতে হবে, এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই।
আমরা আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী আমরা পোটেন্সি নির্ধারণ করি। কিন্তু আমি যে বিষয়গুলোর উপরে বললাম, এই বিষয়গুলোই কিন্তু একটা পেশেন্টের পোটেন্সি নির্ধারণের ক্ষেত্রে অনেকটা গুরুত্ব বহন করে। পরবর্তীতে আমরা আলোচনা করব হাই পোটেন্সি কোন রোগীদের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তো ইউনিক হোমিওপ্যাথি পেজ এবং ইউনিক হোমিওপ্যাথি একাডেমি ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।